আমরা শিখবো রাইট ফ্রম ভার্ব। আজকে আমরা রাইট ফ্রম ভার্ব এমনভাবে শিখবো যাতে পরবর্তীতে রাইট ফ্রম ভার্ব নিয়ে তোমাদের আর কোনো ভিডিও দেখানো লাগে। তার আগে একটি কথা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা রাইট ফ্রম ভার্ব কম পারে। তা তো ওদের নয়, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় আসে 5 দাগে এবং শূন্যস্থান থাকে 10টা, মার্কস হলো 5। রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় আসে 5 দাগে আর শূন্যস্থান থাকে কি 10টা, মার্কস হলো 5। রাইট ফর্ম অফ ভার্বে 5 থেকে 5 পাওয়ার জন্য, 5 থেকে 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলগুলো টানা মুখস্থ থাকবে। এখন যে রুলগুলো পড়ব এগুলো কি টানা মুখস্থ থাকতে হবে। রাইট ফর্ম অফ ভার্বে প্রতিটি সেন্টেন্স অত্যন্ত সূক্ষ্মভাবে দেখে তারপরে কি উত্তর করতে হবে। তো কথা নয়, আমরা রুলে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। কি বলা হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। পারসন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও থার্ড পারসন। ফার্স্ট পারসন থাকে আই উই, সেকেন্ড পারসন থাকে ইউ ইয়োর, থার্ড পারসন থাকে হি শি ইট দে দেম, কোন কিছুর নাম যেমন নীলা শিলা এনিওয়ান ইত্যাদি। তো আমরা এক্সাম্পল দেখি, যেমন আইস ফ্লোট অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এখন বরফ পানিতে ভাসে, এখন বরফ কোন পারসন? আমিও না, তুমিও না, থার্ড পারসন। এখন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা রুল কি পড়ছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে এখানে ফ্লয়েডের সাথে আমরা কি যোগ করব? এস। তাহলে ফ্লয়েড যাবে কি? ফ্লয়েডস। আইস ফ্লয়েডস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। আশা করি 1 নম্বর রুলটি বুঝতে পারছো। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল, হি গো টু স্কুল, সেই স্কুলে যায়। হি গো টু স্কুল। এখন হি কোন পারসন? আমিও না, তুমিও না, সে। থার্ড পারসন। এখন সিঙ্গুলার না প্লোরাল? সে। সিঙ্গুলার না প্লোরাল? সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে রুল কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে কি হি গো হয়ে যাবে কি? গোস। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। নাও 3 নম্বর এক্সাম্পলটি দেখো, দে রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়। দে রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়। এখন দে কোন পারসন? দে তারা। আমিও না, তুমি না, থার্ড পারসন। সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল। তারা, একের অধিক। তাহলে কি দে রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়। এখানে এর জন্য সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে এই রান রানই থাকবে। নাও সেকেন্ড নাম্বার রুলটা দেখো, সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক শব্দ থাকলে, কোন সেন্টেন্সের মধ্যে যদি রাইট ফ্রম ভার্বের মধ্যে সেন্টেন্সের মধ্যে যদি অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে ভার্বের বি টু অর্থাৎ কি পাস্ট ফর্ম বসবে। এখন অতীত নির্দেশক শব্দগুলো কি কি আছে? যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, অনস, অনস আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে সেন্টেন্সে কি পাস্টের হয়ে কি ঘটনাকে বর্ণনা করে। কি বলা হয়েছে? রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কোথাও যদি ইয়েস্টারডে, এগো, লং সিন্স, অনস আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটিকে পাস্টের হয়ে কি ঘটনাকে বর্ণনা করে। তো এক্সাম্পল দেখো, যেমন হিজ ফাদার কাম হোম ইয়েস্টারডে, তার বাবা গতকাল এসেছেন। হিজ ফাদার কাম হোম ইয়েস্টারডে, যেহেতু গতকালের কথা ইয়েস্টারডে আছে তাহলে কি ভার্বের ফর্মও চেঞ্জ হয়ে যাবে। এখন কামের পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম হচ্ছে কি? কেম। হিজ ফাদার কেম হোম ইয়েস্টারডে, তার বাবা গতকাল এসেছেন। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল, হি বাই এ পেন 5 hours ago, সে 5 ঘন্টা আগে একটা কলম ক্রয় করেছিল। 5 ঘন্টা আগে কলম ক্রয় করিয়াছিল। যেহেতু অতীতকাল তাহলে কি ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এখন অতীতকাল কীভাবে বলতেছি? এগো। কি আমরা কি পড়ছিলাম? ইয়েস্টারডে, এগো, লং সিন্স, অনস আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে সেন্টেন্সটিকে পাস্টের হয়ে কি ঘটনাকে বর্ণনা করে। এখন 5 hours ago 5 ঘন্টা আগে সে একটি কলম ক্রয় করেছিল তাহলে কি এটি অতীত নির্দেশক শব্দ। আর 5 ঘন্টা আগে এভাবেও কি আমরা কি বুঝতেছি? যেহেতু অতীতকালে সে কলম ক্রয় করেছে তাহলে বায়ের ফর্ম চেঞ্জ হয়ে যাবে। কি বায়ের পাস ফর্ম হয়ে যাবে কি? বায়ের পাস ফর্ম হচ্ছে কি? বট। হি বট এ পেন 5 hours ago,
সে 5 ঘন্টা আগে একটি কলম ক্রয় করেছিল। নাও তৃতীয় নম্বর এক্সাম্পলটি দেখো, থার্ড নম্বর এক্সাম্পল, লাস্ট নাইট আই হ্যাভ ওয়ান্ডারফুল ড্রিম। গত রাত্রে আমি সুন্দর স্বপ্ন দেখছি। লাস্ট নাইট আই হ্যাভ ওয়ান্ডারফুল ড্রিম, গত রাত্রে আমি সুন্দর স্বপ্ন দেখছি। এখন গত রাতের কথা, যেহেতু অতীতকালের কথা, তাহলে কি বারবের ফ্রম চেঞ্জ হয়ে যাবে। অতীতকাল হলেই বারবের বি টু ফ্রমকে নির্দেশ করে। তাহলে এখানে হ্যাভ হয়ে যাবে কি, হ্যাভের পাস ফ্রম কি, হ্যাড, হ্যাভের পাস ফ্রম হ্যাড। নাও তৃতীয় নম্বর রুলটি দেখো, সেন্টেন্সটি প্যাসিভ হলে টেন্স ও পার্সন নম্বর অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বিথি ফ্রম বসে, অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল ফ্রম অফ ভার্ব বসে। কি বলা হয়েছে, সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে টেন্স ও পার্সন নম্বর অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম অফ ভার্ব বসে, অর্থাৎ কি বিথি ফ্রম বসে। নাও এক্সাম্পল দেখো, দ্য প্রবলেম সলভ উইদিন আওয়ার, উইথ অ্যান আওয়ার, সমস্যাটির সমাধান হতে পারে 1 ঘন্টার মধ্যে। তাহলে কি দ্য প্রবলেম, এখন কোন পার্সন, আমিও না তুমিও না, থার্ড পার্সন, এখন সিঙ্গুলার না প্লুরাল, দ্য প্রবলেম সিঙ্গুলার। তাহলে কি কি বলা হয়েছে, সায়েন্টিস্ট যদি প্যাসিভ হয় তাহলে টেন্স ও পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বিথি ফ্রম বসে। তাহলে দ্য প্রবলেম অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, কারণ প্রবলেম তো নিজে নিজে সমাধান হতে পারে না। প্রবলেম কি মানুষ দ্বারা অথবা কি আইনের লোক দ্বারা কর্তৃক কি সমস্যাগুলো সমাধান হয়ে থাকে, নিজে নিজে যেহেতু সমাধান হতে পারে না। তাহলে কি প্রবলেম অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, যেহেতু প্যাসিভ তাহলে রুল কি টেন্স অফ পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের কি বিথি ফ্রম বসবে। তাহলে কি দ্য প্রবলেম থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ, দ্য প্রবলেম ইজ, এবং সলভ এর বিথি ফ্রম হয়েছে কি সলভ, সলভড, দ্য প্রবলেম ইজ সলভড উইদিন আওয়ার, সমস্যাটি 1 ঘন্টার মধ্যে সমাধান হতে পারে। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পলটি দেখো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা বিশ্বে বলা হয়, ইংরেজি সারা বিশ্বে বলা হয়। এখন সাবজেক্ট কি আছে, ইংলিশ। এখন ইংলিশ অ্যাক্টিভ না প্যাসিভ, ইংলিশ তো নিজে নিজে কথা বলতে পারে না, ইংলিশ মানুষের দ্বারা বলা হয়। এখন মানুষ সাবজেক্ট না ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, যেহেতু ইংলিশ সাবজেক্ট তাহলে রুল কি ইংলিশ কি অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, যেহেতু প্যাসিভ তাহলে রুল কি টেন্স ও পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বে বিথি ফ্রম বসবে। তাহলে ইংলিশ থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ, আর স্পিক এর বিথি ফ্রম এসে স্পিক, স্পোক, স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ সারা বিশ্বে বলা হয়। আশা করি 3 নম্বর রুলটা ভালোভাবে বুঝতে পারছো। নাও 4 নম্বর রুলটি দেখো, সেন্টেন্সটি প্যাসিভ না হয়ে যদি অ্যাক্টিভ হয়। আগে কি বলছিলাম, সেন্টেন্স যদি প্যাসিভ হয় তাহলে টেন্স ও পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বে বিথি ফ্রম, অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল ফ্রম অফ ভার্ব বসে। আর 4 নম্বরের মধ্যে বলছে সেন্টেন্সটি প্যাসিভ না হয়ে যদি অ্যাক্টিভ হয় তাহলে কি বসবে, সেন্টেন্স যদি প্যাসিভ না হয়ে যদি অ্যাক্টিভ হয় তাহলে টেন্স ও পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে কি আইন যুক্ত হবে। সেন্টেন্স যদি প্যাসিভ না হয়ে যে অ্যাক্টিভ হয় তাহলে টেন্স ও পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে কি আইএনজি যোগ করতে হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখি, তোমাদের মনে রাখার সুবিধার্থে অথবা কি প্রায় ক্ষেত্রে কি এটা ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে কি অক্সিলারি ভার্বের সামনে দেওয়া থাকে, অক্সিলারি ভার্বের সামনে দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারি যে আর যে সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে ভার্বের সাথে আমরা অলরেডি খালি দেখেই আইএনজি যোগ করতে পারি। তো এক্সাম্পল দেখো, শিলা ইজ গো টু স্কুল, শিলা স্কুলে যায়, শিলা ইজ গো টু স্কুল, এখন শিলা স্কুলে যায়। তাহলে ইজ দেওয়া আছে, তাহলে ভার্বের সাথে এখন শিলা কি অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ, তাহলে সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয় তাহলে টেন্স ও পার্সন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইন যুক্ত হয়। এখানে শিলা থার্ড পার্সন হওয়ার কারণে ইজ হয়েছে, আর গো হয়ে যাবে কি গোয়িং, গো হয়ে যাবে কি গোয়িং, টেন্স ও পার্সন যে অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে কি আইন যুক্ত হবে। সক্রিয় হওয়া, শিলা সক্রিয় হওয়ার কারণে, আর প্যাসিভ যদি হতো তাহলে কি হতো টেন্স ও পার্সন নম্বর যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বিথি হতো। প্যাসিভ মানে টেন্স ও পার্সন নম্বর যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বিথি, আর যদি অ্যাক্টিভ হয় টেন্স ও পার্সন যে অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে আইএনজি। এইটুকু জিনিস মাথায় রাখলেই হবে। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, দে আর ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করে, দে আর ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এখানে ওয়ার্ক দেবে কি ওয়ার্ক, এখানে আর একটা অক্সিলারি ভার্ব এবং দেয় উত্তর সক্রিয়, তারা সক্রিয় যেহেতু তাহলে ওয়ার্ক দেবে কি ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করে। আশা করি 4 নম্বর রুলটি বুঝতে পারছো। নাও 5 নম্বর রুলটি দেখো, সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে, সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে
বি প্লাস বি থ্রি ফর্ম বসে। বি থ্রি বলতে বোঝাতেছি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। বি থ্রি বলতে আমরা বুঝতেছি কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। কি বলছে 5 নম্বর হলে সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয়, আগে পড়ছিলাম কি শুধু প্যাসিভ, সেন্টেন্স শুধু প্যাসিভ হয় তাহলে টেন্স অফ পার্সন নম্বর অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বি থ্রি ফর্ম বসায়। কিন্তু সেন্টেন্স যদি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি থ্রি। শুধু প্যাসিভ হলে টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বে বি থ্রি ফর্ম বসায়। কিন্তু যদি মডেল একটি যে মডেল থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব বি প্লাস বি থ্রি ফর্ম বসবে যদি মডেল অক্সিলারি যুক্ত হয়। এই ক্ষেত্রে বি প্লাস বি থ্রি ফর্ম বসবে। নাও এক্সাম্পল দেখো, দ্য প্রবলেমস ক্যান সলভ উইদিন অ্যান আওয়ার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সব জায়গায় একই ধরনের উদাহরণ ব্যবহার করছি। একই ধরনের সমস্যাটি সমাধান হতে পারে 1 ঘন্টার মধ্যে। এখন দ্য প্রবলেমস অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এখন শুধু প্যাসিভ না মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ? মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ। একটা মডেল আছে ক্যান, দেখতে পাচ্ছ তোমরা। দ্য প্রবলেম ক্যান সলভ তাহলে কি সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয় তাহলে কি বি প্লাস বি থ্রি ফর্ম বসায়। তাহলে দ্য প্রবলেম ক্যান বি এবং সলভ এর বি থ্রি ফর্ম কি সলভড। দ্য প্রবলেম ক্যান বি সলভড উইথইন অ্যান আওয়ার। সমস্যাটি সমাধান হতে পারে 1 ঘন্টার মধ্যে। নাও সেকেন্ড নাম্বার উদাহরণটি দেখো, দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইদিন আওয়ার। কাজটি সম্পূর্ণ হতে পারে 1 ঘন্টার মধ্যে। এখন দ্য টাস্ক অ্যাক্টিভ না প্যাসিভ? দ্য টাস্ক কাজ অবশ্যই প্যাসিভ। কাজ তো নিজে নিজে করতে পারে না, কাজকে মানুষ দ্বারা করা হয়। যেহেতু এখন মানুষ সাবজেক্ট না কাজ সাবজেক্ট, যেহেতু কাজ সাবজেক্ট তাহলে কাজকে অ্যাক্টিভ না প্যাসিভ। এখন শুধু প্যাসিভ না মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ। এখন কি সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয় তাহলে রুল কি বি প্লাস বি থ্রি। তাহলে দ্য টাস্ক ক্যান বি এবং কমপ্লিটেড বি থ্রি ফর্ম কমপ্লিটেড। দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড উইথইন অ্যান আওয়ার। কাজটি সম্পন্ন হতে পারে 1 ঘন্টার মধ্যে। আশা করি 5 নম্বর রুলটি বুঝতে পারছো। নাও 6 নম্বর রুলটি দেখো, সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয়। আগেরটা পড়ছিলাম কি সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি থ্রি। কিন্তু এখন যদি সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয় তাহলে কি করব আমরা? সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। সে কাজটি করতে পারে। এখন হিতে সক্রিয়, এখন শুধু সক্রিয় না মডেল অক্সিলারি যুক্ত সক্রিয়। একটা মডেল আছে ক্যান, যেহেতু মডেল অক্সিলারি যুক্ত সক্রিয় তাহলে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন কমপ্লিটের প্রেজেন্ট ফর্ম কি কমপ্লিটলি। হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে আর কোনো চেঞ্জ করার উপায় নেই, কমপ্লিটই বসলো। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, শিলা ক্যান রাইট এ লেটার। শিলা একটি চিঠি লিখতে পারে। শিলা একটি চিঠি লিখতে পারে। এখন শিলা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। এখন কি শুধু অ্যাক্টিভ না মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ? এখন রোল কি সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয় তাহলে কি বসবে? সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে রাইট এর প্রেজেন্ট ফর্ম রাইটই বসবে। আশা করি 6 নম্বর রুলটি বুঝতে পারছো। নাও 7 নম্বর রুলটি দেখো, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যোগ করতে হয়। শুধু টো এর পরে বি ওয়ান বসে। কি বলছে? সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, কিন্তু টো এর পরে বি ওয়ান বসবে। তবে কিছু টো আছে যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফর টু, এডিক্টেড টু, বি ইউএসি টু, এগুলোর পরে যদিও টো আছে তবু ভার্বের সাথে কি আইন যোগ করতে হবে। না আমরা এটা পরবর্তী সেশনে পরবর্তীতে শিখবো। নাও 7 নম্বর রুলটি এক্সাম্পল দেখো, যেমন আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি। আমি টিভি দেখতেছিলাম, তাহলে কি আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি। তাহলে ওয়াচ হতে কি ওয়াচিং, কারণ কি অফটা একটা প্রিপোজিশন, এর জন্য ভার্বের সাথে ওয়াচ আসছে, তাহলে ওয়াচ হতে কি ওয়াচিং। আই এম ফন্ড ওয়াচিং টিভি। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, আই স্টপ ইট থিঙ্কিং অফ ডু দিস। আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি এটা করার কথা। আই স্টপ ইট থিঙ্কিং অফ ডু দিস। আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি এটা করার কথা। তাহলে কি এখানে অফটা একটা প্রিপোজিশন, তাহলে এরপরে বারবার কি ডো। এখন সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যোগ করতে হয়, শুধু টো এর পরে বি ওয়ান বসে। তাহলে অফটা একটা প্রিপোজিশন হওয়ার কারণে ডো হয়ে যাবে কি ড্রয়িং। আশা করি 7 নম্বর রুলটিও বুঝতে পারছো। নাও 8 নম্বর রুলটি দেখো,
উইথ এ ভিউ টু গেট ইউসড টু এডিক্টেড টু বি ইউসড টু লুক ফরওয়ার্ড টু, যদিও এগুলোর পর টু আছে তবুও ভার্বের সাথে আইন যোগ করতে হবে। কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলাম, উইথ এ ভিউ টু গেট ইউসড টু এডিক্টেড টু বি ইউসড টু লুক ফরওয়ার্ড টু, যদিও এগুলোর পর টু আছে তবুও কি আইন জি যোগ করতে হবে। নাও এক্সাম্পল দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, আমি তোমার সম্মুখ পানে দেখো আমাদের কি সাক্ষাৎ করব। তাহলে কি লুকিং ফরওয়ার্ড টু, যদি এর প্রতি টু আছে কারণ লুকিং ফরওয়ার্ড টু এডিক্টেড টু বিইউসি টু, যদি এগুলোর উপর টু থাকে তাহলে কি ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে এখানে মিট হয়ে যাবে কি মিটিং, মিট হয়ে যাবে কি মিটিং। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সম্মুখ পানে সাক্ষাৎ করব। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, দে ওয়ান্ট টু এয়ারপোর্ট, তারা এয়ারপোর্ট গিয়েছে উইথ এ ভিউ টু রিসিভ দেয়ার আঙ্কেল, তাদের চাচাকে রিসিভ করার জন্য কি গ্রহণ করার জন্য কি তারা এয়ারপোর্টে গিয়েছে। তাহলে উইথ এ ভিউ টু, যদি এয়ারপোর্ট টু আছে তবু কি ভার্বের সাথে এনজয় করতে হবে। তাহলে রিসিভ হয়ে যাবে কি রিসিভিং, রিসিভ হয়ে যাবে কি রিসিভিং, উইথ এ ভিউ টু রিসিভিং দেয়ার আঙ্কেল, তারা এয়ারপোর্ট গিয়েছে তাদের চাচাকে রিসিভ করতে বা গ্রহণ করতে। আশা করি 8 নম্বর রুলটিও ক্লিয়ার। নাও 9 নম্বর রুলটি দেখো, কোনো সেন্টেন্সের মধ্যে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি সরাসরি আইন যুক্ত হয়। কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সরাসরি আইন যুক্ত হয়, কিন্তু দ্বিতীয় ভার্ব দ্বারা যদি এর বোঝায় যে যথাসময় কাজ করতে ব্যর্থ, কিন্তু তবে যে দ্বিতীয় ভার্ব দ্বারা যদি এমন বোঝায় সে যথাসময় কাজ করতে ব্যর্থ তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি দ্বিতীয় ভার্ব দ্বারা এর বোঝায় যে সে যথাসময়ে কাজ করতে ব্যর্থ তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এক্সাম্পল দেখো, শিলা স্টার্টস টুডে ভেরি হার্ড, শিলা কঠোরভাবে অধ্যয়ন শুরু করেছে বিকজ এক্সাম আর ভেরি নিয়ার, কারণ পরীক্ষা খুবই নিকটে। শিলা কঠোরভাবে অধ্যয়ন শুরু করেছে কারণ পরীক্ষা খুবই নিকটে। তাহলে কি এখানে স্টার্টস একটি ভার্ব এবং স্টুডে একটি ভার্ব, শুরু করা একটি ভার্ব এবং কি অধ্যয়ন করা একটি ভার্ব। তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি সরাসরি আইন দিতে, তাহলে স্টুডে হয়ে যাবে কি স্টুডিং, স্টুডে যাবে কি স্টুডিং। শিলা স্টার্টস স্টুডিং ভেরি হার্ড, শিলা কঠোরভাবে অধ্যয়ন শুরু করছে বিকজ এক্সাম আর ভেরি নিয়ার, কারণ পরীক্ষা খুবই নিকটে। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, হি ফেইলড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, সে যত সময় কাজ করতে ব্যর্থ হয়েছে। হি ফেইলড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, সে যত সময় কাজ করতে ব্যর্থ হয়েছে। এখন যদি এর বোঝায় সেন্টেন্সের মধ্যে যে সে যত সময় কাজ করতে গিয়ে ব্যর্থ তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি এখানে ফেইলডের পরে দ্বিতীয়বার কমপ্লিট থাকার কারণেও এখন যেহেতু কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে কি কমপ্লিট রয়ে গেছে। আশা করি 9 নম্বর রুলটিও বুঝতে পারছো। নাও 10 নম্বর রুলটি দেখো, রাইট ফ্রম অফ ভার্বের মধ্যে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, রাইট ফ্রম অফ ভার্বের মধ্যে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে সেই বি আর কখনো বি থাকবে না। যদি প্রেজেন্ট থাকে তাহলে এম ইজ আর যদি পাস্টে থাকে তাহলে অজ বা ওয়ার নিয়ে বসবে। রুল কি, রাইট ফ্রম অফ ভার্বের মধ্যে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে সেই বি আর কখনো বি থাকবে না। যদি প্রেজেন্টে থাকে তাহলে এম ইজ আর যদি পাস্টে থাকে তাহলে অজ বা ওয়ার নিয়ে বসবে। নাও এক্সাম্পল দেখো, যেমন দেয়ার বি অ্যান এক্সারসাইজ বুক, দেয়ার বি অ্যান এক্সারসাইজ বুক অন দ্য টেবিল, তাদের এক্সারসাইজ বুকটি কি দেয়ার সেখানে এক্সারসাইজ বুকটি টেবিলের উপর রাখা আছে। তাহলে কি যেহেতু এক্সারসাইজ বুকটি টেবিলের উপর রাখা আছে তাহলে এক্সারসাইজ বুক কি সিঙ্গুলার না প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার। এক্সারসাইজ বুক আমি না তুমি না কি বই, এখন বই কি একটা না অনেকটি, একটাই। তাহলে তাদের এক্সারসাইজ বুক টেবিলের উপর রাখা, তাহলে সেখানে তাহলে কি ইজ বলবে যেহেতু সিঙ্গুলার প্রেজেন্টে আছে এ কারণেই বলবে ইজ। দেয়ার ইজ অ্যান এক্সারসাইজ বুক অন দ্য টেবিল, সেখানে এক্সারসাইজ বুকটিকে টেবিলের উপর রাখা। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, কাইন্ডনেস বি গেট বিচু, উদারতা একটি মহৎ গুণ। কাইন্ডনেস বি গেট বিচু, উদারতা একটি মহৎ গুণ। এখন কাইন্ডনেস উদারতাকে আগে মহৎ গুণ ছিল এখন নেই, আগেও মহৎ গুণ ছিল এখনও আছে। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্টে আছে, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে কি কাইন্ডনেস আমিও না তুমি না, উদারতা থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে কি বলবে ইজ। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভিরচু, উদারতা একটি মহৎ গুণ। আশা করি 10 নম্বর রুলটি ক্লিয়ার। না 11 নম্বর রুলটি দেখো, রাইট ফ্রম অফ ভার্বের কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে, রাইট ফ্রম অফ ভার্বের কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে তাহলে সেই নট আর কখনো একা বসে না। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে তাহলে সেই নট আর কখনো একা বসে না। যদি প্রেজেন্টে থাকে তাহলে ডো নট অথবা ডাজ নট বসে, আর যদি পাস্টে থাকে তাহলে ডিড নট বসে, আর বাকি সব কিছু অপরিবর্তিত থাকে। কি বলছে, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কোথাও ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে তাহলে সেই নট আর কখনো একা বসে না, হয় ডো নট অথবা ডিড নট অথবা কি ডাজ নট নিয়ে বসে, আর বাকি সব কিছু অপরিবর্তিত থাকে। নাও এক্সাম্পল দেখো, যেমন শিলা নট ফলো রুটিন ইন দিস ক্লাস, শিলা এই ক্লাসের মধ্যে কোনো
রুটিন অনুসরণ করা নাই, নিয়ম অনুসরণ করা নাই, তাহলে যেহেতু শিলা কোন পার্সন, থার্ড পার্সন, আর যেহেতু এখন নট আছে তাহলে হয় এখানে ডো নট অথবা ডিড নট অথবা ডাজ নটের একটা কিছু বসবে। তখন শিলা যেহেতু কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে কী বলবো, হয় ডো নট অথবা ডাজ নট বসবে। এখন শিলা কোন পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে কি এখানে ডো বসবে না, ডাজ বসবে। তাহলে শিলা ডাজ নট ফলো রুটিন ইন দিস ক্লাস, শিলা এই ক্লাসের মধ্যে কোনো রুটিন অনুসরণ করে নাই। নাও সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেখো, বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে রাহিম নট গেট গুড গেট, রাহিম নট গেট গুড গেট, রাহিম ভালো ফলাফল পায় নাই, অলস হওয়ার কারণে রাহিম ভালো ফলাফল পায় নাই। এখন কি বলছে, বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে রাহিম নট গেট গুড গেট, অলস হওয়ার কারণে রাহিম ভালো ফলাফলটি পায় নাই। তখন রাহিম রাহিম কোন পার্সন, এখন কোন টেন্সে, এখন সে ভালো ফলাফল পায় নাই, অতীতকালে আছে, যেহেতু অতীতকাল আছে তাহলে কি বসবে এখানে, হয় কি ডিড নট, অতীতকাল হলে কি ডিড নট, অতীতকাল হলে কি ডিড নট, কি রাহিম ডিড নট গেট গুড গেট, অলসর কারণে রাহিম ভালো ফলাফল পায় নাই। নাও 12 নম্বর উল্টে দেখো, হয়েলের পরে যদি বার্ব আসে তাহলে বার্বের সাথে সরাসরি যুক্ত করতে হয়। হয়েলের পরে যদি বার্ব আসে তাহলে কি বার্বের সাথে সরাসরি যুক্ত করতে হয়, কিন্তু হয়েলের পর যে বার্ব না আসে, যদি একটা সাবজেক্ট আসে তাহলে এক্সট্রা ওয়াজ বা ওয়ার প্লাস বার্বের সাথে যুক্ত করতে হয়। হয়েলের পরে যদি বার্ব না আসে, যদি একটা সাবজেক্ট আসে তাহলে এক্সট্রা ওয়াজ বা ওয়ার প্লাস বার্বের সাথে যোগ করতে হবে। নাও এক্সাম্পল দেখো, হোয়েল হি গো টু কলেজ, যখন সে কলেজে যাচ্ছিল, হি স এ ডক্টর, তখন সে একটি ডাক্তারকে দেখিয়েছিল, যখন সে কলেজে যাচ্ছিল তখন সে একটি ডাক্তারকে দেখিয়েছিল। হোয়েল হি গো টু কলেজ হি স এ ডক্টর, যখন সে কলেজে যাচ্ছিল তখন কি একটা ডাক্তারকে দেখেছিল। এখন হোয়েলের পর একটা সাবজেক্ট আসছে কি হি, তাহলে কি হোয়েলের পর যে সাবজেক্ট আসে তাহলে এক্সট্রা ওয়াজ বা ওয়ার প্লাস বার্বের সাথে কি যুক্ত হবে। তখন হির সাথে কি বসে, ওয়াজ না ওয়ার, ওয়াজ, তাহলে হি ওয়াজ, গো হয়ে যাবে কি গোয়িং, হি ওয়াজ গোয়িং, হোয়াইল হি ওয়াজ গোয়িং টু কলেজ, যখন সে কলেজ যাচ্ছিল, হি সে এ ডক্টর, হি স এ ডক্টর, তখন সে ডাক্তারকে দেখেছিল। আশা করি 1 নম্বর উদাহরণটি বুঝতে পারছেন। নাও সেকেন্ড নম্বর এক্সাম্পল দেখো, হোয়াইল রান ইন দ্য ফিল্ড, যখন সে মাঠে দৌড়াচ্ছিল, আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটি অ্যাক্সিডেন্ট দেখলাম। হোয়েল রান ইন দ্য ফিল্ড, যখন মাঠে দৌড়াতেছিলাম, আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটি দুর্ঘটনা দেখতে পাই। তাহলে হোয়েলের পরে একটা সরাসরি বারবার থেকে রান, তাহলে রান হতে পারে কি রানিং। হোয়েল রানিং ইন দ্য ফিল্ড, যখন মাঠে দৌড়াতেছিলাম, আই ওয়াজ স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটি দুর্ঘটনা দেখতে পাই। আশা করি 12টি রোল বুঝতে